কাদেরকে বসিয়েছেন এই আমলাগুলি, তারা কারা মাইনা স্যাংশন করছে, কারা ডকুমেন্ট ভেরিফিকেশন করছে, কারা প্রশ্নপত্র বানাচ্ছে, কারা গার্ড দিতে যাচ্ছে, আপনি সেগুলো দেখবেন না। আর যখন ধরা পড়েছে আপনি সেটা দায় স্বীকার করবেন না, তাহলে তো সবার আগে আপনার রিজাইন করা উচিত যে আপনি আরোই কিছু পারছেন না। মানে এটা সম্পূর্ণ একটা মানে হাস্যকর ব্যাপার। একে একদম পাত্তা দেওয়া উচিত না, একদম একদম ইগনোর করা উচিত। এগুলো কোনো বাজে বকেন। উনি জানি না ওনার মানে শারীরিক এবং মানসিকভাবে উনি খুব উইক হয়ে গেছেন। আসলে বয়সেরও একটা সমস্যা রয়েছে, অনেক দিন ধরে রাজনীতির ময়দানে আছেন আর পারছেন না একা, এবং দুর্নীতির পাল্লাটা এত ভারী হয়ে গেছে যে সেটাও আর একা সামাল দিতে পারছেন না। দলে তো লোক নেই, সমস্ত মন্ত্রী তো রোজই একজন দুজন করে সমস্ত জেলে চলে যাচ্ছে, দলটা কে চালাবে? আপনি যদি দেখেন যে 2011-এ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি, 1990-তে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি, তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কনফিডেন্স, তার যে দৃপ্ত ব্যাপার, সেটা কিন্তু এখন নেই। তার কথায় কথায়, তার চলনে মননে, চিন্তাভাবনা সব কিছুর মধ্যে একটা কিন্তু অসহায়তা, একটা ভারসাম্যহীনতা আমরা দেখতে পাচ্ছি। তার কারণ উনি অসহায় হয়ে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে উনি আর সামাল দিতে পারছেন না, উনি মানে ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছেন। কারণ এদিকে যাচ্ছেন এত চুরি, ওদিকে যাচ্ছেন অত চুরি। কত মানুষকে আপনি মিথ্যে কথা বলে জোর জার করে হুমকি দিয়ে করে রাখবেন বলুন তো? সেই অসহায়তাটাকে মানে ওনার কথোপকথনের মধ্যে দিয়ে প্রকাশ পেয়ে যাচ্ছে, এবং তার জন্য উনি এই সমস্ত নানা রকম স্টান্ট দিয়ে আর কি মানুষকে এনগেজ করে রাখছেন যতদিন থাকেন, যাতে সসম্মানে একটু থাকতে পারেন চেয়ারে। কিছু আমি জানি এই ধারণা দিয়ে গভর্নমেন্ট চলেন। একজন মানুষ তিনি যদি সর্বজ্ঞানী পণ্ডিত হন, তাও তিনি সব জানেন না। তার কারণ প্রত্যেক মানুষের একটা সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা থেকে জানতে হবে, এবং যে জায়গাটা আমি জানবো না সে জায়গাটায় যে জানে তার থেকে আমাকে সাহায্য নিতে হবে। কারোর থেকে কোনো রকম সাহায্য নেব না, আমি যা চাইবো সেই রকমভাবে হবে, এইসব পাগলামো, এই 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 উন্মাদের মতো এই যে নানা রকমের পলিসি উনি করেছিলেন, তার জন্যেই আজকে আমরা দেখতে পাচ্ছি এইরকম মানে ফান্ডের মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, কোনো কিছু ঠিক ঠিকানা নেই, মানে ট্যাক্স যা উঠছে তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে, কিছু করার নেই, দুম দারাক্কা এখানে ওখানে সেখানে প্রকল্প ঘোষণা করে দিচ্ছে। রেভিনিউ কিভাবে আসবে দেখছে না, কিভাবে চারটে বড় ইন্ডাস্ট্রি তৈরি করা যায়। আপনি দেখুন না একটা বড় ইন্ডাস্ট্রি কি হয়েছে ওনার টার্মসে। উনি তো অনেক বলেছিলেন যে সিপিএম এইসব বন্ধ টন্ধ করে দিয়েছে, আমি এসে একদম মানে মারাত্মক কাণ্ড করে দেবো। কি হয়েছে? একটা বড় কলকারখানা উদ্বোধন হয়েছে, আর দেখান সবই খালি শিলান্যাস হয়, খবরের কাগজে বেরোয় একটা কিছু হবে, এই সারাক্ষণ হবে হবে হবে। এটা একটা মরীচিকা হয়ে গেছে যে কোনো দিন বাংলায় একটা সুদিন আসবে, সেই সুদিনটা কবে আসবে সে মানে কেউ জানে না। আমরা খালি প্রত্যেক ভোট আসে নানা রকমের প্রতিশ্রুতি পাই, আবার ভাবি যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, আমাদের সবার যোগ্য চাকরি যোগ্য অর্থ সব আমরা পেয়ে যাব, আবার ভোট দিই, আবার ঘুরে দেখি সেই একই অবস্থা, যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই ফিরে আসছি। উনি বলছে পয়সা নেই, আমি দিতে পারবো না, অথচ এই যে 21 তারিখে যে টাকাটা দেবেন, এই যে সামনে ইলেকশন, সেইটার দিকে খেয়াল করে উনি করছেন? যদি করে থাকেন আমি জানি না কোত্থেকে দেবেন। একবার বলেন যে সিপিএমের আমলে নাকি লক্ষ লক্ষ কোটি টাকার দেনা, এবং বাজেটও বানান ফিসকাল ডেফিসিট প্রায় 6%-এর ওপরে রয়েছে, তাহলে কোথা থেকে টাকা আসছে? আইদার তার মানে উনি টাকার তছরূপ করছেন, যে ফান্ডগুলো আসছে বিভিন্ন রকম, মানে উনি না মানে অর্থনৈতিক ব্যবস্থাটাকে পুরো ঘেঁটে করে দিয়েছেন। এখানকার টাকা ওখানে দিচ্ছেন, ওখানকার টাকা এখানে দিচ্ছেন, এই করে একটা পুরো এমন জগা খিচুড়ি পাকিয়ে রেখেছেন অর্থনৈতিক সিস্টেমটার মধ্যে, যে সেটাকে উনি নিজেও আর সামাল দিয়ে উঠতে পারছেন না। হঠাৎ করে যে বললেন আমি সমস্ত কিছু মিটিয়ে দেবো, কোথা থেকে? এটা তো খুব সত্যিই প্রশ্ন। মানে ওনাকে তা কি রাজ্যের জন্য যেভাবে উনি রাজ্য সঙ্গীত তৈরি করেন, রাজ্যের নানা রকম নিজস্ব ব্র্যান্ডিং তৈরি করেন, হতে পারে উনি হয়তো রাজ্যের নিজস্ব কারেন্সিও ছাপিয়ে দেবেন, সেই টাকা দিয়ে হয়তো দেবেন, বা হতে পারে আবার হয়তো দেখা গেল কোথাকার কালো টাকাগুলোকেই আবার হয়তো সাদা করে দিচ্ছেন সরকারি সিস্টেমে ঢুকিয়ে। এই যে গভর্নমেন্ট যে কি আরম্ভ করেছে একমাত্র ভগবান বলতে পারবেন, আর মমতা ব্যানার্জি নিজে বলতে পারবেন। আর কোনো মানুষ এর সম্পর্কে জানে বলে আমার মনে হয় না, এবং আমার সত্যিই সংশয় আছে যে উনি যে বললেন এই সমস্ত মিটিয়ে দেবো, এরকম অনেক প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন, মানুষ বুঝে গেছেন যে এই সমস্ত প্রতিশ্রুতি হচ্ছে ভোটের স্টান্ট। ওই ভোট এলেই এরা নানা রকম রাজনীতিবিদরা বলেন এই দেবো ওই দেবো সেই দেবো, অনেক কিছু বলেছিলেন, সেই সব কিছুই পূরণ হয়নি। ফলে মানুষ এখন আর এগুলো নিয়ে খুব একটা ভাবে না। উনি বলেন এখন মানে চিফ মিনিস্টারের স্টেটমেন্ট এখন একটা এন্টারটেনমেন্ট হয়ে গেছে। আমরা সব দেখি না ফেসবুক ইউটিউবে এই সমস্ত মজার জিনিসপত্র দেখি, ওইটা একটা মজা, একটা শুনলাম কিছু একটা বললো, হাসলাম, 4 জায়গায় তর্ক বিতর্ক করলাম, সন্ধ্যেবেলা চায়ের আড্ডায় মজা করলাম, বাড়ি চলে এলাম। এর কোনো বাস্তবতা নেই, উনি দিতে পারবেন না। যদি দেন তাহলে আবার ধরে নেবেন আর একটা কোথাও থেকে জালিয়াতি হলো, 1-2 বছর বাদে আবার সেই নিয়ে আবার একটা মামলা হবে, কেস হবে, আবার কেউ না কেউ জেলে চলে যাবে। রাজ্যে কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি, এই চুরি বলতে গেলে অনেকটা সময় লাগবে, অনেক অভিযোগ আসছে, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে 1-2 জন চুরি করলে সবাইকে চোর বলবেন না। কি বলবেন?
কি বলবো বলুন, এক দুজন কোথায়, রোজই তো টিভি খুললেই দেখি একজন করে মন্ত্রী চলে যায়, মন্ত্রিসভার তো অর্ধেক লোক জেলে চলে যাচ্ছে, আর মুখ্যমন্ত্রী এই যে বলেন কি হিসেবে বলেন আমি জানি না, মানে ওনার এতটা দায়িত্বজ্ঞানহীন হওয়া যায় কি একজন চিফ মিনিস্টারকে। আমার প্রথম প্রশ্নটা ছিল যে আচ্ছা আপনি ধরে নিতে পারেন যে শিক্ষামন্ত্রী যখন ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তিনি না হয় টাকা ঘুষ খেয়ে চাকরি দিয়েছেন। আচ্ছা আপনি বলুন তো, এই ঘুষ খেয়ে চাকরি দেওয়ার পরে উনি না হয় একটা নাম রেকমেন্ড করে দিলেন, ঢুকে গেল, তারপরে আমাদের স্কুলগুলোতে এসআই অফিস বলে বিভিন্ন জিনিসপত্র রয়েছে যারা স্কুল ইন্সপেকশনে যায়। আচ্ছা যখন বিভিন্ন রকম অডিট হয়, আচ্ছা ট্রেজারি থেকে যখন মাইনেটা স্যাংশন হয়, সেখানে কারা বসে রয়েছেন? সেই সরকারি আমলা, সেই সরকারি অফিসার, সেই সমস্ত দপ্তর। তাহলে তো ধরে নিতে হবে সবাই করাপ্টেড, কারণ এটা তো মন্ত্রী বলে দিল আর সবাই একেবারে সব কিছু একসাথে ম্যাজিক হয়ে গেল তা নয়। এখানে অনেক স্টেজের মধ্য দিয়ে বিভিন্ন ডকুমেন্টেশনগুলো পাস হচ্ছে, হচ্ছে। তাহলে কোনো কিছুই একটা গভর্নমেন্ট জানে না, চিফ মিনিস্টার জানে না, শুধু পার্থ চট্টোপাধ্যায় একাদশী বা জ্যোতিপ্রিয়বাবু একাদশী, এগুলো উনি মিথ্যে কথা বলছেন। উনি সমস্ত কিছু জানেন। এখন মঞ্চে উঠে তো কেউ আমরা ভুল করলে, আমরা অন্যায় করলে আমরা কি সত্যি বলতে পারি? আমাদের কোথাও একটু পিঠ বাঁচিয়ে চলতে হয় প্রত্যেক মানুষকে, এটা মানুষের মানবিক সত্তা, সেটা কিছু করার নেই। তো মানুষ বুঝে গেছেন যে উনি জানেন না টানেন না, এইসব বাজে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন। উনি সবই জানেন, আর যদি সত্যি না জেনে থাকেন সেটা আরও বড় অন্যায়। আমি যদি ধরেও নিই যে উনি কিছুই জানতেন না, তাহলে এটা আরও বড় অন্যায়। আপনি একটা চেয়ারম্যান পদে বসেছেন, একটা চিফ মিনিস্টার একটা কোম্পানির চেয়ারম্যান গোছের রোল, তাহলে আপনি একটা সিইও বা চেয়ারম্যান পদের রোলে বসে আছেন, আর কোম্পানির মধ্যে যাবতীয় ঘাপলা হয়ে চলেছে, আপনি কিছু জানেন না, তাহলে আপনি পদত্যাগ করুন, আপনি রিটায়ারমেন্ট নিয়ে নিন, বাড়িতে বসে বিশ্রাম করুন, আরাম করুন, আয়েশ করে জীবন কাটান। আপনি তো জানেন না, তাহলে তো আরও বড় ইনএফিশিয়েন্ট। আপনি তো বলেই দিচ্ছেন যে কে কী করেছে আমি জানি না। তাহলে আপনি জানেনটা কি? আপনি কী ধরনের দপ্তরের হেড চালাচ্ছেন? কাদেরকে বসিয়েছেন? এই আমলাগুলি তারা কারা মাইনা স্যাংশন করছে, কারা ডকুমেন্ট ভেরিফিকেশন করছে, কারা প্রশ্নপত্র বানাচ্ছে, কারা গার্ড দিতে যাচ্ছে, আপনি সেগুলো দেখবেন না? আর যখন ধরা পড়েছে আপনি সেটা দায় স্বীকার করবেন না? তাহলে তো সবার আগে আপনার রিজাইন করা উচিত, যে আপনি আরোই কিছু পারছেন না। মানে এটা সম্পূর্ণ একটা মানে হাস্যকর ব্যাপার। একে একদম পাত্তা দেওয়া উচিত না, একদম একদম ইগনোর করা উচিত। এগুলো কোনো বাজে বকেন। উনি জানি না ওনার মানে শারীরিক এবং মানসিকভাবে উনি খুব উইক হয়ে গেছেন। আসলে বয়সেরও একটা সমস্যা রয়েছে, অনেক দিন ধরে রাজনীতির ময়দানে আছেন আর পারছেন না একা, এবং দুর্নীতির পাল্লাটা এত ভারী হয়ে গেছে যে সেটাও আর একা সামাল দিতে পারছেন না। দলে তো লোক নেই, সমস্ত মন্ত্রী তো রোজই একজন দুজন করে সমস্ত জেলে চলে যাচ্ছে। দলটা কে চালাবে? আপনি যদি দেখেন যে 2011-এ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি, 1990-তে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি, তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কনফিডেন্স, তার যে দৃপ্ত ব্যাপার, সেটা কিন্তু এখন নেই। তার কথায় কথায়, তার চলনে মননে, চিন্তাভাবনা সব কিছুর মধ্যে একটা কিন্তু অসহায়তা, একটা ভারসাম্যহীনতা আমরা দেখতে পাচ্ছি। তার কারণ উনি অসহায় হয়ে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে উনি আর সামাল দিতে পারছেন না, উনি মানে ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছেন। কারণ এদিকে যাচ্ছেন এত চুরি, ওদিকে যাচ্ছেন অত চুরি। কত মানুষকে আপনি মিথ্যে কথা বলে জোর জার করে হুমকি দিয়ে করে রাখবেন বলুন তো? সেই অসহায়তাটাকে মানে ওনার কথোপকথনের মধ্যে দিয়ে প্রকাশ পেয়ে যাচ্ছে, এবং তার জন্যই উনি এই সমস্ত নানা রকম স্টান্ট দিয়ে আর কি মানুষকে এনগেজ করে রাখছেন যতদিন থাকেন, যাতে সসম্মানে একটু থাকতে পারেন চেয়ারে। আমরা দেখেছি যে 1998 সালে 1 জানুয়ারি তৃণমূল দল প্রতিষ্ঠিত হয়, আমরা দেখেছি। তারপর থেকে মাননীয় ছবির নিচে সততার প্রতীক বলে লেখা থাকতো, বিভিন্ন জায়গায় ওনার কর্মী সমর্থকেরা লিখতো। সেই লেখা দেখতে পাওয়া যাচ্ছে না বেশ কয়েক বছর। তাহলে ওনার যারা কর্মী সমর্থক আছে তারাও বুঝে গেছেন যে উনি কি অসহায়। এখন যদি কেউ এরকম সততার প্রতীক লিখে করে, মানে যে হোর্ডিং ছাপাবে তাকে খুঁজে বের করে লোকে আচ্ছাসে ধোলাই দেবে, ফলে ওই রকম আর করবে না। কারণ দেখুন, মানে ওই একটা পুরনো কনসেপ্ট ছিল না, ন্যাড়া বেলতলা একবারই যায়, তো মানুষ ওই বেলতলা একবারই গেছিলেন, তারা বুঝে গেছেন যে মানে আর ওই টুপি পরানো যাবে না। সে তো উনি অনেক অনেক কিছুই বলেছিলেন, উনি অনেক প্রমিস করেছিলেন বাংলাকে নাকি ভোল পাল্টে দেবেন, এই করে দেবেন, সেই করে দেবেন। দু একটা ওই বাইরে সাজগোজ ছাড়া কিন্তু কিছুই হয়নি। যতটুকু হয়েছিল এখন আমরা দেখছি সেগুলো সমস্ত জালি বেরোচ্ছে, সমস্ত ব্যাক ফুটে আবার ব্যাক ক্যালকুলেশন করে ব্যাক টু জিরো হয়ে যাচ্ছে। ফলত মানে এখন যে সততার প্রতীক যদি উনি দাবি করেন, তাহলে মানে আর কিছু বলার নেই। তাহলে মানে মানুষ মানে এবারে অন্যরকম ভাষায় উত্তর দেবে কেউ যদি বলে। ফলে ওটা করবেন না। উনি বুঝে গেছেন যে এইসব বাজারে আর এইসব বাজে বকে লাভ নেই। উনি এখন তাই নানা রকম ধর্না টর্না করে মানুষকে এনগেজ করে হই হট্টগোল করে একটা কোনো রকমভাবে টাইম পাস করছেন, সময় কাটাচ্ছেন। যত তাড়াতাড়ি লোকসভার ইলেকশনটা আসবে এবার দেখবেন রেজাল্টেই তার উত্তর পেয়ে যাবেন যে কেন এই সমস্ত কিছু করতে হয়েছে। কারণ মানুষ ঘুরে যাচ্ছেন, মানুষ বিমুখ হয়ে গেছেন, মানুষ ওনার
মানে ওনাকে দেখে যে ভরসাটা করেছিলেন, আমিও বলছি, আমিও এখনও ওনার অনুগামী এবং ওনার প্রতি আমার রাজনৈতিক ওনার যে কেরিয়ার তার প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে, কিন্তু ওনাকে যেভাবে আমরা দেখেছিলাম বা যেভাবে দেখতে চেয়েছিলাম আর এখন যেভাবে দেখছি সম্পূর্ণ যেন একটা কয়েনের বিপরীত দিক। আমরা এটা আশাই করিনি যে এইরকম একজন জননেত্রী এইরকম একটা আকার নেবেন, এইরকম দুর্নীতির পাহাড়, এইরকম অব্যবস্থা, অনাচার, মানে বেআইনি কাজকর্ম, কাদেরকে রেখেছেন চেয়ারে বসিয়েছেন, এই যে পুরো ব্যবস্থাটাকে ঘেঁটে দিয়েছেন। মানে আমার মতো বহু সাধারণ মানুষ যারা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাকে সত্যিই ভালোবাসতেন এবং ভালোবাসেছেন বলেই তো তারা টিকিয়ে রেখেছেন আজকে প্রায় 2-3 টার্ম ধরে। কেন বসে আছেন ওখানে? এমনি এমনি তো বসে নেই, মানুষ নিশ্চয়ই একটা আস্থা রেখেছিলেন, কিন্তু যত দিন যাচ্ছে সেই আস্থা যেন কোথাও কমতে 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 একেবারে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। মানুষ দিশাহীন হয়ে যাচ্ছে, মানে খুব অবাক হয়ে যাচ্ছি আমরা যে কি ভেবেছিলাম, কি ভাবছিলাম এবং কি রিয়ালিটিটা হচ্ছে। সেজন্য মানুষ অন্যরকমভাবে উত্তর দিচ্ছেন। বামফ্রন্ট আমলে 2,00,000 কোটি টাকা, আর বর্তমানে রাজ্য সরকারের প্রায় 4.5 লক্ষ কোটি টাকা দেনা। এই 6.5 লক্ষ কোটি টাকার দেনা পার ইয়ার আমাদের 60,000 কোটি টাকা দেনা দিতে হয়। তার মধ্যে আমরা দেখা যাচ্ছে প্রত্যেক নাগরিকের মাসে 566 টাকা করে শুধু যে রাজ্য যে দেনা আছে তার সুদ দিতে হয়। কি বলবেন এই বিষয়ে? রাজ্যের মানে কলকাতার বা বাংলার এখন এটা না একটা বিরাট বড় অর্থনৈতিক লায়াবিলিটির অবস্থায় চলে গেছে, একটা দেউলিয়া অবস্থায় চলে গেছে। যেভাবে টাকা তছরূপ করা হয়েছে, আমি যেটা বারবার বলছি, যে অর্থনৈতিক যে অব্যবস্থা করা হয়েছে, উনি কোনো এক্সপার্টের কথা শোনেন না, এত ইগোইস্টিক। কতবার বিভিন্ন অর্থনীতিবিদরা, নানা রকম অর্থনৈতিক এক্সপার্টরা এসে নানা রকম সাজেশন তো ওনাকে দিয়েছিলেন, কিছুই শুনবেন না, সব কিছু আমি জানি এই ধারণা দিয়ে গভর্নমেন্ট চলেন। একজন মানুষ তিনি যদি সর্বজ্ঞানী পণ্ডিত হন তাও তিনি সব জানেন না, তার কারণ প্রত্যেক মানুষের একটা সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা থেকে জানতে হবে এবং যে জায়গাটা আমি জানবো না সে জায়গাটায় যে জানে তার থেকে আমাকে সাহায্য নিতে হবে। কারোর থেকে কোনো রকম সাহায্য নেব না, আমি যা চাইবো সেই রকমভাবে হবে, এইসব পাগলামো, এই 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 উন্মাদের মতো এই যে নানা রকমের পলিসি উনি করেছিলেন, তার জন্যেই আজকে আমরা দেখতে পাচ্ছি এইরকম মানে ফান্ডের মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, কোনো কিছু ঠিক ঠিকানা নেই, মানে ট্যাক্স যা উঠছে তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে, কিছু করার নেই, দুম দারাক্কা এখানে ওখানে সেখানে প্রকল্প ঘোষণা করে দিচ্ছে। রেভিনিউ কিভাবে আসবে দেখছে না, কিভাবে 4টে বড় ইন্ডাস্ট্রি তৈরি করা যায়। আপনি দেখুন একটা বড় ইন্ডাস্ট্রি কি হয়েছে ওনার টার্মসে। উনি তো অনেক বলেছিলেন যে সিপিএম এইসব বন্ধ করে দিয়েছে, আমি এসে একদম মানে মারাত্মক কাণ্ড করে দেবো। কী হয়েছে? একটা বড় কলকারখানা উদ্বোধন হয়েছে, আর দেখান সবই খালি শিলান্যাস হয়, খবরের কাগজে বেরোয় একটা কিছু হবে, এই সারাক্ষণ হবে হবে হবে, এটা একটা মরীচিকা হয়ে গেছে যে কোনো দিন বাংলায় একটা সুদিন আসবে। সেই সুদিনটা কবে আসবে সে মানে কেউ জানে না। আমরা খালি প্রত্যেক ভোট আসে নানা রকমের প্রতিশ্রুতি পাই, আবার ভাবি যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, আমাদের সবার যোগ্য চাকরি, যোগ্য অর্থ সব আমরা পেয়ে যাব, আবার ভোট দিই, আবার ঘুরে দেখি সেই একই অবস্থা, যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই ফিরে আসছি। ফলে এই রাজনৈতিক, যেটা বারবারই আমি বলি যে রাজনৈতিক কেতাবি খেলাটাই আজকে বাংলা এবং বাঙালিকে আজকে সর্বনাশ করে ছাড়লো।